কন্টিনিউড পেজ 125। প্রশ্ন 5, বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ভুল। বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। বৈদিক, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার সাদৃশ্যগুলি উল্লেখ করো। হেডিং: বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি। বৈদিক যুগে পঠন পাঠনের বিষয় ছিল যজ্ঞের মন্ত্র। লিখিত পুস্তক তখন ছিল না। শিক্ষণ পদ্ধতি ছিল আবৃত্তি। শিক্ষক বা আচার্য যথাযথ ছন্দ ও ধ্বনিতে মন্ত্র উচ্চারণ করতেন। ছাত্র বা শিষ্যরা তা শুনে মনন ও অনুধাবনের সঙ্গে আয়ত্ত করত। সুতরাং শিক্ষা শিখন প্রক্রিয়ায় ছাত্র অর্থাৎ শিষ্যদের ভূমিকা ছিল মুখ্য। পেজ 126। বৈদিক যুগের ঋষিরা মনে করতেন প্রকৃত জ্ঞান কেবল অনুশীলনের দ্বারাই অর্জন করা যায় না। এর জন্য প্রয়োজন আকাঙ্ক্ষার নিরসন। সমস্ত জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে হবে। এর জন্য প্রয়োজন সন্ন্যাস ও যোগ। তাই সন্ন্যাস ও যোগ শিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত ছিল। বৈদিক ব্রাহ্মণ্য যুগের শিক্ষাদান পদ্ধতি বিশ্লেষণ করে কয়েকটি স্তর পাওয়া যায়, যেমন: 1. উপক্রম। পূর্বজ্ঞান পরীক্ষা করে শিক্ষার্থীর জ্ঞানের স্তর অনুধাবন করা হতো। 2. শুশ্রূষা। আচার্যের মন্ত্রোচ্চারণ শোনার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল শুশ্রূষা। 3. শ্রবণ। শিষ্যরা যেভাবে মনোযোগের সঙ্গে আচার্যের পাঠদান গ্রহণ করত তাকেই বলা হতো শ্রবণ। 4. গ্রহণ। গ্রহণ হল বিষয়বস্তুর উপলব্ধি। 5. ধারণ। অনুশীলনের দ্বারা বিষয়বস্তুকে স্মৃতিতে রাখাকে বলা হতো ধারণ। 6. আলোচনা। গুরু শিষ্যের আলোচনার মাধ্যমে গভীরভাবে বিষয়বস্তু উপলব্ধির প্রয়াস করা হতো। 7. অভিজ্ঞান। অভিজ্ঞান হল আচার্যের দেয় বিষয়বস্তুকে হৃদয়ঙ্গম করার চেষ্টা। একে অর্থাভিজ্ঞানও বলে। 8. তত্ত্বাভিনিবেশ। আচার্য কর্তৃক ব্যক্ত জ্ঞানের অন্তর্নিহিত সত্য উপলব্ধি করা হল তত্ত্বাভিনিবেশ। হেডিং: বৈদিক ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার সাদৃশ্য। ব্রাহ্মণ্য শিক্ষা থেকেই বৌদ্ধ শিক্ষার আবির্ভাব ঘটেছে। স্বাভাবিকভাবেই উভয় শিক্ষা ব্যবস্থার মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। নিচে সেই সাদৃশ্যগুলি উল্লেখ করা হলো। 1. ধর্মভিত্তিক সাদৃশ্য। 1. ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ উভয় শিক্ষাই ধর্মকে ভিত্তি করে গড়ে উঠেছিল। 2. বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষ লাভ এবং বৌদ্ধ শিক্ষার লক্ষ্য ছিল নির্বাণ বা মুক্তি লাভ। উভয়ের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। 3. বৈদিক শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা উভয় ক্ষেত্রেই কর্মের নীতি পুনর্জন্মবাদ স্বীকার করা হতো। 2. প্রণালীগত সাদৃশ্য। 1. বৈদিক শিক্ষার ভুল। মুক্তিবাদ ও বৌদ্ধ শিক্ষার পরিনির্বাণবাদের মধ্যে প্রণালীগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। 2. বৈদিক শিক্ষার চতুরাশ্রমের বানপ্রস্থ ও সন্ন্যাসের সঙ্গে বৌদ্ধ শিক্ষায় ভিক্ষু, সংসার ত্যাগ ও পরিব্রাজকের সাদৃশ্য পরিলক্ষিত হয়। 3. অন্যান্য সাদৃশ্য। 1. ব্রাহ্মণ্য শিক্ষার আশ্রমিক জীবনের সঙ্গে বৌদ্ধ শিক্ষার সংঘ জীবনের যথেষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায়। 2. ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা উভয় ক্ষেত্রেই ত্যাগের আদর্শ পরিলক্ষিত হয়। 3. ব্রাহ্মণ্য ও বৌদ্ধ উভয় শিক্ষাতেই শিক্ষার্থীদের কঠোর নিয়মনীতি ও সংযম পালন করতে হতো। 4. ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা উভয়ই ছিল অবৈতনিক। 5. উভয় ব্যবস্থাই সমাজ ও রাষ্ট্রের আনুকূল্যের ওপর নির্ভরশীল ছিল। 6. উভয় শিক্ষাতেই শিক্ষার্থীর শিক্ষাজীবন শুরু এবং শেষ করার সময়ে বিশেষ অনুষ্ঠান পালন করা হতো। ব্রাহ্মণ্য শিক্ষা শুরু হতো উপনয়ন দিয়ে এবং শেষ হতো সমাবর্তন দিয়ে। অন্যদিকে বৌদ্ধ শিক্ষা শুরু হতো প্রবজ্জা দিয়ে এবং শেষ হতো উপসম্পদা অনুষ্ঠানের মাধ্যমে। প্রবজ্জা পয়রফলা বয় রফলা বর্গীয় জয় জফলা আকার। 7. এই দুই শিক্ষা ব্যবস্থাতেই গুরু শিষ্যের সম্পর্ক বেশ মধুর ছিল। প্রশ্ন 6. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। হেডিং: বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য। প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষার প্রতিবাদ স্বরূপ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই শিক্ষা ব্যবস্থা সর্বজনীন হওয়ায় শুধু ভারতে নয়, ভারতের বাইরের বহু দেশের মানুষের কাছেও তা গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।
এই শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো। 1. শিক্ষার লক্ষ্য। পরিনির্বাণ ছিল বৌদ্ধ শিক্ষার চরম লক্ষ্য। দুঃখ জর্জরিত সমাজ জীবনের বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি লাভই হল পরিনির্বাণ। নিচে একটি ছকের সাহায্যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। এই চার্টের কেন্দ্রে রয়েছে একটি গোলাকার ক্ষেত্র, যেখানে লেখা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য। এই গোলাকার ক্ষেত্রের চারিদিকে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে বৈশিষ্ট্যগুলি লিখে দেখানো হয়েছে। প্রথমটি শিক্ষার লক্ষ্য, দ্বিতীয়টি সংঘভিত্তিক শিক্ষা, তৃতীয় শিক্ষা শুরুর অনুষ্ঠান, চতুর্থ সর্বজনীন শিক্ষা, পঞ্চম গুরু শিষ্য সম্পর্ক, ষষ্ঠ শিক্ষার পাঠক্রম, সপ্তম শিক্ষা দান পদ্ধতি, অষ্টম নিয়মানুবর্তিতা, নবম শিক্ষা শেষের অনুষ্ঠান। মূল পাঠ কন্টিনিউড। 2. সংঘভিত্তিক শিক্ষা। বৌদ্ধ শিক্ষা গড়ে উঠেছিল বৌদ্ধ মঠ বা সংঘকে কেন্দ্র করে। সংঘ ছিল বৌদ্ধ শিক্ষার আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ভিক্ষুরাই শিক্ষার্থীদের পঠন পাঠনে সহায়তা করতেন। 3. শিক্ষা শুরুর অনুষ্ঠান। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবোজ্জা নামক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা শুরু হতো। এই অনুষ্ঠানের মাধ্যমে যে শিক্ষার্থীরা সংঘে প্রবেশ করত তাদের বলা হতো শ্রমণ। 4. সর্বজনীন শিক্ষা। বৌদ্ধ শিক্ষা ছিল সর্বজনীন। মেধার ভিত্তিতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব ধরনের মানুষকেই পঠন পাঠনের সুযোগ দেওয়া হতো, তবে রোগগ্রস্ত এবং অপরাধী ব্যক্তিদের সংঘে প্রবেশ করতে দেওয়া হতো না। 5. গুরু শিষ্য সম্পর্ক। বৌদ্ধ শিক্ষায় গুরু শিষ্যের সম্পর্ক ছিল মধুর। উভয়েই পরস্পরের প্রতি কর্তব্য পালন করত। বৌদ্ধ শিক্ষায় গুরুর কথাই শেষ কথা ছিল না, সংঘের কথাই অগ্রাধিকার পেত। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কথাও শোনা হতো। 6. শিক্ষার পাঠক্রম। বৌদ্ধ শিক্ষার পাঠক্রম ছিল খুবই উন্নত মানের। বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ ছাড়াও বেদ, পুরাণ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা শাস্ত্র, সঙ্গীত, ছন্দ, ধ্বনি, কাব্য, ইতিহাস প্রভৃতি বিষয়ে পাঠদানের ব্যবস্থা ছিল। এই শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ ভিক্ষুদের জন্য বিশেষ শিক্ষা, গৃহীদের জন্য শিক্ষা এবং লোকশিক্ষা বা গণশিক্ষার ব্যবস্থা ছিল। পেজ 127। 7. শিক্ষাদান পদ্ধতি। মূলত আবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করা হতো। বিতর্ক, চিন্তাপূর্ণ আলোচনার মাধ্যমেও শিক্ষার্থীদের জ্ঞানদান করা হতো। পাঠদানের মাধ্যম ছিল প্রাকৃত ভাষা। 8. নিয়মানুবর্তিতা। হিন্দু শিক্ষা ব্যবস্থার মতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাতেও শিক্ষা ও নিয়মানুবর্তিতা ছিল সমার্থক। প্রতিটি শ্রমণকে 10টি শীল পালন করতে হতো। শীল তালিব্য শয়দীর্ঘী ল: মিথ্যা কথন, সুরাপান, দান বহির্ভূত দ্রব্য গ্রহণ, অপবিত্র আচরণ, অসময়ে ভোজন, নৃত্যগীতে অংশগ্রহণ, মাল্য, পাদুকা, সুগন্ধি, অলঙ্কার ও গন্ধদ্রব্য ব্যবহার, উচ্চাসনে উপবেশন ও স্বর্ণ রৌপ্য গ্রহণ নিষিদ্ধ ছিল। 9. শিক্ষা শেষের অনুষ্ঠান। উপসম্পদা নামক অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সমাপ্তি ঘটত। এটি আসলে চিরকালীন গৃহত্যাগের অনুষ্ঠান। প্রশ্ন 7. প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো। নিচে ব্র্যাকেটে HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE ব্র্যাকেট ক্লোজড, অথবা প্রাচীন ভারতের যে কোনো একটি শিক্ষাকেন্দ্রের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। হেডিং: প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বৈদিক যুগে এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা হলেও এটি বৌদ্ধ যুগ পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল। নিচে এই শিক্ষাকেন্দ্রটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1. অবস্থান। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বর্তমান পাকিস্তান রাষ্ট্রের রাওয়ালপিন্ডি নিকটবর্তী অঞ্চলে। নিচে
একটি ছকের সাহায্যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বা গুরুত্ব আলোচনা করা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের ভেতরে লিখে বাইরে সাজানো রয়েছে। প্রথমটি অবস্থান, দ্বিতীয় শিক্ষা ব্যবস্থা, তৃতীয় শিক্ষার্থীর ব্যয়, চতুর্থ গুরুর ক্ষমতা, পঞ্চম পাঠ্যক্রম, ষষ্ঠ শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন, সপ্তম শৃঙ্খলা, অষ্টম বিশেষ উৎকর্ষ কেন্দ্র। মূল পাঠ কন্টিনিউড। দ্বিতীয় শিক্ষা ব্যবস্থা। তক্ষশিলায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দেওয়া হতো। শিক্ষার্থীরা আসত 16 বছর বয়সে প্রাথমিক শিক্ষা শেষ করে। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আবাসিক ছিল না, গুরুগৃহে বা পৃথকভাবেও থাকা যেত। শূদ্রদের পঠন পাঠনের কোনরূপ ব্যবস্থা তক্ষশিলায় ছিল না। 3. শিক্ষার্থীর ব্যয়। তক্ষশিলায় শিক্ষার্থীদের বেতন দিয়ে পড়তে হতো। অবস্থাপন্ন শিক্ষার্থীরা সম্পূর্ণ শিক্ষাক্রমের বেতন ভর্তির সময়ে এবং অন্যরা শিক্ষার শেষের দিকে বেতন দিত। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা অর্থ দিতে না পারলে তার বিনিময়ে গুরুগৃহে দৈহিক পরিশ্রম করত। সাধারণ শিক্ষার্থীদের বেতন হিসেবে 1000 স্বর্ণমুদ্রা জমা দিতে হতো। অনেক সময় ধনী ব্যক্তিরা এইরূপ শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন করতেন। 4. গুরুর ক্ষমতা। তক্ষশিলার উচ্চশিক্ষার কেন্দ্রে গুরুরা অত্যন্ত ধৈর্য সহকারে নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠ দান করতেন। গুরুই শিক্ষার্থী নির্বাচন এবং পাঠ্যক্রম নির্ধারণ করতেন। 5. পাঠ্যক্রম। তক্ষশিলার উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে বেদ, জ্যোতির্বিজ্ঞান, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, বাণিজ্য, কৃষি, হিসাবরক্ষণ, শিল্পকলা, অঙ্কন, যুদ্ধবিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো। 6. শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন। তক্ষশিলায় মৌখিক পদ্ধতিতে শিক্ষাদান করা হতো, তবে লিপি এবং পুঁথির প্রচলনও ছিল। তক্ষশিলায় শিক্ষাক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কোনো রকম পরীক্ষা নেওয়া হতো না। শুধু তাই নয়, শিক্ষা শেষে কোনো প্রকার শংসাপত্রও দেওয়া হতো না। 7. শৃঙ্খলা। তক্ষশিলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই কতকগুলি নিয়ম মেনে চলতে হতো। আর্থিক সঙ্গতি ও মর্যাদা নির্বিশেষে সবাইকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হতো। 8. বিশেষ উৎকর্ষ কেন্দ্র। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উৎকর্ষ কেন্দ্র। সেখানে শিক্ষার্থীরা 7 বছর ধরে অধ্যয়ন করত। শল্যচিকিৎসা সম্পর্কে বিশেষভাবে পাঠ দান করা হতো। শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের শেষে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো। এছাড়া সেখানে ভেষজবিদ্যা সম্পর্কেও পঠন পাঠনের ব্যবস্থা ছিল। প্রাচীন ভারতে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে তক্ষশিলা বিশেষ উল্লেখযোগ্য। সেখানকার উচ্চমানের শিক্ষা, বিশেষত ব্যবহারিক শিক্ষা আজও শিক্ষাবিদরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রশ্ন 8. প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে কোনো একটি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো। হেডিং: প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় এশিয়ার শ্রেষ্ঠ উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। পেজ 128। সর্বাধিক খ্যাতি অর্জনকারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে ছিল একটি বৌদ্ধ বিহার। নিচে এই উচ্চ শিক্ষা কেন্দ্রটির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। 1. অবস্থান। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বর্তমান বিহার রাজ্যের পাটনা শহরের রাজগীরের কাছে। 2. প্রতিষ্ঠা কাল। খ্রিস্টীয় 5ম শতকে গুপ্ত রাজাদের রাজত্বকালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 3. পরিকাঠামো।
প্রায় 3.5 বর্গ মাইল জুড়ে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়টি চারদিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। সেখানে কেন্দ্রীয় ভবনের লাগোয়া 8টি বৃহৎ অট্টালিকা এবং 12টি ছাত্রাবাসের সন্ধানও পাওয়া গিয়েছে। সেখানে প্রায় 10,000 শিক্ষার্থী এবং 1,000 শিক্ষক থাকার ব্যবস্থা ছিল। নিচে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি একটি ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এই চার্টটির কেন্দ্রে রয়েছে একটি হেক্সাগোনাল ক্ষেত্র, যেখানে লেখা রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এর চারিদিকে বৃত্তাকারে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি অবস্থান, দ্বিতীয়টি প্রতিষ্ঠাকাল, তৃতীয় পরিকাঠামো, চতুর্থ আর্থিক সংস্থান, পঞ্চম শিক্ষার্থীর ব্যয়, ষষ্ঠ গণতান্ত্রিকতা, সপ্তম পাঠক্রম, অষ্টম শিক্ষাদান পদ্ধতি, নবম গ্রন্থাগার, দশম অধ্যাপক মণ্ডলী, একাদশ খ্যাতির বিস্তৃতি এবং 12 ধ্বংসকাল। মূল পাঠ কন্টিনিউড। চতুর্থ আর্থিক সংস্থান। যতদূর জানা গেছে 100টি গ্রামের রোজগার থেকে, দেশের বিত্তশালী ব্যক্তিদের দান থেকে এবং বিভিন্ন রাজার আর্থিক আনুকূল্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার নির্বাহ হতো। 5. শিক্ষার্থীর ব্যয়। শিক্ষার্থীর কাছ থেকে কোনো প্রকার বেতন নেওয়া হতো না। থাকা, খাওয়া এবং পোশাক পরিচ্ছদ সবই বিনামূল্যে সরবরাহ করা হতো। 6. গণতান্ত্রিকতা। কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ধনী দরিদ্র নির্বিশেষে সব ধরনের ছাত্রকেই ভর্তি করা হতো। এটি ছিল মূলত স্নাতকোত্তর শিক্ষা। 7. পাঠক্রম। নালন্দা বিশ্ববিদ্যালয়ে দর্শন, ন্যায়শাস্ত্র, শল্যবিদ্যা, চিকিৎসাবিদ্যা, আইন, ভাষাতত্ত্ব, যোগশাস্ত্র, চতুর্বেদ, বৌদ্ধশাস্ত্র, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো। তত্ত্বগত ও ব্যবহারিক উভয় প্রকার শিক্ষারই ব্যবস্থা ছিল। 8. শিক্ষাদান পদ্ধতি। নালন্দাতে আবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করা হতো। এছাড়া আলোচনাচক্র, বিতর্ক প্রভৃতি মৌখিক উপায়ও অবলম্বন করা হতো। শিক্ষা শেষে শিক্ষার্থীদের উপাধি দেওয়া হতো। 9. গ্রন্থাগার। নালন্দাতে 3টি বিশাল গ্রন্থাগার ছিল। তাদের নাম ছিল রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। 10. অধ্যাপক মণ্ডলী। বহু খ্যাতনামা অধ্যাপক সেখানে পাঠদান করতেন। তাদের মধ্যে শিলভদ্র, নাগার্জুন, ধর্মপাল, চন্দ্রপাল, গুণমতী প্রমুখ উল্লেখযোগ্য। 11. খ্যাতির বিস্তৃতি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি চীন, তিব্বত, কোরিয়া, জাভা, সুমাত্রা, সিংহল, জবদ্বীপ প্রভৃতি দেশে ছড়িয়ে পড়েছিল। 12. ধ্বংসকাল। মুসলিম সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণে 1193 খ্রিস্টাব্দ নাগাদ নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। কেন্দ্রটির সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল। মধ্য এশিয়া, তিব্বত, চীন, সিংহল সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক ও ছাত্ররা এখানে আসতেন। প্রশ্ন 9। প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা মহাবিহার ছিল প্রাচীন ভারতের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ম্লান হয়ে আসার সময় এই বিশ্ববিদ্যালয়টির উদ্ভব ঘটে। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো। 1. অবস্থান। বিশ্ববিদ্যালয়টি বর্তমান বিহারের ভাগলপুর জেলার কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। নিচে একটি চার্টের সাহায্যে এই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। সেটিকে কেন্দ্র করে বৃত্তাকারে চারিদিকে ছোট ছোট গোল বৃত্তের সাহায্যে বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। প্রথমটি অবস্থান, দ্বিতীয় প্রতিষ্ঠা, তৃতীয় পরিকাঠামো, চতুর্থ শিক্ষাদান পদ্ধতি ও পাঠক্রম, পঞ্চম মূল্যায়ন ও উপাধি, ষষ্ঠ অধ্যাপক মণ্ডলী
এবং সপ্তম ধ্বংস। মূল পাঠ কন্টিনিউড। দ্বিতীয় প্রতিষ্ঠা। আনুমানিক নবম শতাব্দীতে পাল যুগে সম্রাট ধর্মপাল তার নিজের নাম বিক্রমশীল অনুসারে এটি প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়টিও সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল। বিহারের কেন্দ্রস্থলে ছিল মহাবোধির মূর্তি। পেজ 129। 3. পরিকাঠামো। এই বিশ্ববিদ্যালয়টি মোট 108টি ছোট বড় মঠ নিয়ে গড়ে উঠেছিল, যেখানে 108 জন মঠাধ্যক্ষ ছিলেন। এছাড়াও আচার্য, উপাচার্য, উপাধ্যায়, কর্ম পরিদর্শক প্রভৃতি কর্মকর্তারা ছিলেন। সেখানে 6টি মহাবিদ্যালয় ছিল বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের 6টি প্রধান দ্বারে থাকতেন 6 জন দ্বার পণ্ডিত। সবচেয়ে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি হতেন বিশ্ববিদ্যালয়ের কুলপতি বা উপাচার্য। 4. শিক্ষাদান পদ্ধতি ও পাঠ্যক্রম। এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধশাস্ত্র, ব্যাকরণ, গণিত, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিত্রাঙ্কন, জাদুবিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো। শিক্ষাদান পদ্ধতি ছিল মৌখিক। 5. মূল্যায়ন ও উপাধি। বিক্রমশিলা বিহারের শিক্ষার্থীদের শিক্ষা শেষে পরীক্ষা নেওয়া হতো বলে অনুমান করা হয়। পরীক্ষার শেষে মূল্যায়নের ভিত্তিতে উপাধিও প্রদান করা হতো। 6. অধ্যাপক মণ্ডলী। বিক্রমশিলা মহাবিহারে বহু খ্যাতনামা অধ্যাপক পাঠদান করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, অভয় কর গুপ্ত, জ্ঞানপদ, প্রভাকর মতি প্রমুখ। 7. ধ্বংস। বিক্রমশিলা মহাবিহারটিও নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো মুসলিম সেনাবাহিনীর আক্রমণে ধ্বংস হয়। প্রাচীন ভারতে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির অন্যতম ছিল বিক্রমশিলা। বিক্রমশিলার বিশেষ খ্যাতির কারণ ছিল তার উন্নত মান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত একাধিক পণ্ডিতের নাম আজও যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রশ্ন 10। বৈদিক ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার বৈসাদৃশ্যগুলি লেখো, অথবা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার 5টি পার্থক্য লেখো। ব্র্যাকেটে এইচএস মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE ব্র্যাকেট ক্লোজড। হেডিং: বৈদিক ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার বৈসাদৃশ্য। ব্রাহ্মণ্য শিক্ষার প্রতিবাদ স্বরূপ গড়ে উঠেছিল বৌদ্ধ শিক্ষা। তাই এই দুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। নিচে এই পার্থক্যগুলি একটি সারণীর সাহায্যে দেখানো হয়েছে। যেমন এই তালিকার প্রথম সারণীর হেডিং হলো পার্থক্যের বিষয়, দ্বিতীয়টি বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, তৃতীয়টি বৌদ্ধ শিক্ষা। পার্থক্যের বিষয় 1. শিক্ষা কেন্দ্র। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ছিল গুরুকুল কেন্দ্রিক। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ছিল সংঘভিত্তিক বা বিহার কেন্দ্রিক। পার্থক্যের বিষয় 2. চতুরাশ্রম। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষায় চতুরাশ্রম ব্যবস্থা পরিলক্ষিত হয়। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষার ক্ষেত্রে চতুরাশ্রম ব্যবস্থার প্রচলন ছিল না। পার্থক্যের বিষয় 3. বেদ ও বর্ণাশ্রম কেন্দ্রিকতা। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা ছিল বেদাশ্রয়ী ও বর্ণাশ্রম ভিত্তিক। ব্রাহ্মণ্য শিক্ষায় বেদকে অভ্রান্ত বলে মনে করা হতো। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষায় এগুলি লক্ষ্য করা যায় না। পার্থক্যের বিষয় 4. সর্বজনীনতা। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা সর্বজনীন ছিল না, বিশেষত শূদ্রদের জন্য শিক্ষার দ্বার বন্ধ থাকত। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত ছিল। পার্থক্যের বিষয় 5. শিক্ষা কেন্দ্রের কর্তৃত্ব। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরুকুল ছিল গুরুর সম্পত্তি। বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান ছিল বিহার, এই বিহার ছিল সংঘের কর্তৃত্বাধীন। পার্থক্যের বিষয় 6. শিক্ষায় গণতান্ত্রিকতা। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা ছিল গুরুকেন্দ্রিক, গুরুর কথাই ছিল শেষ কথা। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় গুরুর পাশাপাশি শিষ্যদের কথাও শোনা হতো, এই শিক্ষা ছিল গণতান্ত্রিক। পার্থক্যের বিষয় 7. শিক্ষার মাধ্যম। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, সংস্কৃত ভাষা ছিল এই শিক্ষার মাধ্যম।
বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষার মাধ্যম ছিল প্রাকৃত। পার্থক্যের বিষয় 8, শিক্ষা সমাপ্তি অনুষ্ঠান, বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাপ্তি অনুষ্ঠান সমাবর্তন ছিল শিক্ষা শেষে ঘরে ফেরার অনুষ্ঠান। বৌদ্ধ শিক্ষার শেষে অনুষ্ঠিত উপসম্পদা ছিল চিরকালীন গৃহত্যাগের অনুষ্ঠান। পার্থক্যের বিষয় 9, শিক্ষার বিষয়বস্তু, বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষায় বেদ, বেদাঙ্গ, গণিত ও জ্যোতির্বিদ্যার ওপর অধিক গুরুত্ব দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সেবা ধর্ম, লোকশিক্ষা ও চিকিৎসা শাস্ত্রের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হতো। পার্থক্যের বিষয় 10, শিক্ষার প্রকৃতি, বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা বেশ জটিল প্রকৃতির ছিল। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষা ছিল তুলনামূলকভাবে সহজ সরল। পার্থক্যের বিষয় 11, শিক্ষার প্রসার, বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বৌদ্ধ শিক্ষা, ভারতের বাইরেও নানা দেশে বৌদ্ধ শিক্ষার প্রসার ঘটেছিল। পার্থক্যের বিষয় 12, নারী শিক্ষা, বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার বিষয়টি ছিল অবহেলিত।